আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায় থেকে শুরু করে বোটানির শেষ পর্যন্ত অর্থাৎ 12 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা আলিম স্যারের যেই অনুশীলনীর প্রশ্ন আছে সেগুলো দেখব। আমি এই পিডিএফটি নিয়েছি মেনিনজেস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার এখান থেকে। তারা খুবই হেল্পফুল এবং তারা টেলিগ্রামে কার্যক্রম পরিচালনা করে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিচের বলা হয়েছে পাম ফার্ন বলা হয় কোনটাকে? আমরা জানি পাম ফার্ন বলা হয় সাইকাসকে, এবং আরেকটা আছে সানফার্ন। সানফার্ন। এই সানফার্ন যেটা, সেটা হলো টেরিস। টেরিসকে বলা হয় সানফার্ন, আর সাইকাসকে বলা হয় পাম ফার্ন। কোরালয়েড মূলে বাস করে আমরা জানি নস্টক অ্যানাবেনা। এখানে শেষেতে নস্টকও আছে, নস্টক। ধানের অমরবিন্যাস আমরা একটা পড়ছি যে নেমোনিক, যেটা হচ্ছে মূলে ত্রিশুধা, মূলে ত্রিশুধা। ত্রিতে হচ্ছে ত্রিধারা, সুতে সূর্যমুখী, ধাতে ধান। জবা ফুলের অমরবিন্যাস কেমন? জবা ফুলের অমরবিন্যাস আমরা জবা ফুলের নাম জানি হিবিস্কাস রোজা সিনেনসিস। তো এর অমরবিন্যাস অক্ষীয়। আমরা জানি যে এক্সাইল হলো এর অমরবিন্যাস। পসি গোত্রের বৈশিষ্ট্য কি কি আছে? পরাগধানী সর্বমুখ। ফল কেমন? ক্যারিওপসিস। ঠিক আছে। আর পসি গোত্র আমরা তো খেয়াল রাখলাম যে পরাগধানী সর্বমুখ। এরপরে সাইকাসের যে স্ট্রোবিলাস, এটা হচ্ছে পুং রেণুপত্রের ক্ষেত্রে হয় স্ট্রোবিলাস, যেটা বা স্টামিনেট বা কোন গঠিত হয় কিসের দ্বারা? আমরা জানি পুং রেণুপত্রের দ্বারা স্ট্রোবিলাস বা স্টেমিনেট বা কোন এটা গঠিত হয়। জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কতটি? 5টি। জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা হলো 5টি। জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা 5টি। সাইকাস কোথায় দেখা যায়? বারিয়াডালায়, চট্টগ্রামের বারিয়াডালায় আমরা সাইকাস দেখতে পাই। সাইকাস পেকটিনাটা দেখতে পাই কোথায়? চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল বারিয়াডালা সেখানে আমরা দেখতে পাই সাইকাস পেকটিনাটা। সাইকাসের পুং স্ট্রোবিলাসের দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্য প্রস্থ লাগে না, তারপরে এটা যেহেতু আসছে আমরা দেখে রাখবো যে প্রায় 50 সেন্টিমিটার। পুং স্ট্রোবিলাসের দৈর্ঘ্য হলো 50 সেন্টিমিটার। সাইকাসের ডিম্বাণু সৃষ্টি হয় কোন অংশ থেকে? ডিম্বাণু সৃষ্টি হয় আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম কিন্তু সাইকাসের স্বতন্ত্র বৈশিষ্ট্য, বা যা স্বতন্ত্র বৈশিষ্ট্য আর্কিগোনিয়াম। নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, যেটা দেখে আমরা সহজে চিনতে পারি যে এটা নগ্নবীজ উদ্ভিদ। নগ্নবীজ উদ্ভিদের ফল হয় না কেন? কারণ গর্ভাশয় নেই বলে ফল হয় না। আর এখানে মূল কথা হচ্ছে এখানে বীজ যেটা, এটা নগ্ন অবস্থায় থাকে। আর এখানে নিষেক হয় আছে, এখানে কি নিষেক হয়? এখানে নিষেক হয়, কিন্তু কি নিষেক হয়? এখানে দ্বিনিষেক ঘটে না। পুষ্প সংকেত যা থাকে আছে এগুলো লাগবে না, বহুপদী লাগবে না আমাদের। আমরা চলে যাব এইখানে টিস্যুতন্ত্রে। মূলের ত্বককে কি বলা হয়? মূলের ত্বককে বলা হয় আছে এপিব্লেমা। মূলের ত্বককে বলা হয় কি? এপিব্লেমা। এবারে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল, মানে যেখানে উদ্ভিদের বৃদ্ধি পাচ্ছে সেখানে ভাজক টিস্যু থাকবে। তো বর্ধিষ্ণু অঞ্চলে কোন টিস্যু থাকে? অগ্রস্থ ভাজক টিস্যু, যেটা আগার দিকে থাকে, যে ভাজক টিস্যুটা
আমরা জানি ভাজক টিস্যু কি বৃদ্ধি পায়, মানে বিভাজন হয়, বিভাজন ক্ষমতা বেশি স্থির টিস্যুর তুলনায়। তো সেক্ষেত্রে অগ্রে থাকে অগ্রস্থ ভাজক টিস্যু। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী? কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম টিস্যু দায়ী। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য ক্যাম্বিয়াম টিস্যু দায়ী। পরিধিতে বৃদ্ধি পায় ক্যাম্বিয়ামের কারণে। আমরা জানি যে এখানে এন্ডোডার্মিসে ক্যাসপিয়ান ফিতা পাওয়া যায়, এন্ডোডার্মিস বা অন্তত্বক। অন্তত্বকে পাওয়া যায় ক্যাসপিয়ান স্ট্রিপ। অন্তত্বক এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসে পাওয়া যায় হচ্ছে ক্যাসপিয়ান স্ট্রিপ। ওয়াই এবং ভি আকৃতির কিসে পাই আমরা? একবীজপত্রীতে। একবীজপত্রী ওয়াই এবং ভি আকৃতির জাইলেম পাই কোথায়? একবীজপত্রীর কাণ্ডে। একবীজপত্রীর কাণ্ডে আমরা ওয়াই এবং ভি আকৃতির জাইলেম পাই। আমার বলছে যে বদ্ধ একা এর অমরবিন্যাসকে, এর যে একবীজপত্রী এটা হচ্ছে বদ্ধ। কর্ক ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক? কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি থেকে আসে, এটা সেকেন্ডারি ভাজক টিস্যু। কর্ক ক্যাম্বিয়াম সেকেন্ডারি ভাজক টিস্যু। কর্ক ক্যাম্বিয়াম সেকেন্ডারি ভাজক টিস্যু। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ আয়তনে বৃদ্ধি পায়? আয়তনে বৃদ্ধি পায় সেটা হলো প্লেট ভাজক টিস্যুর কারণে আয়তনে বৃদ্ধি পায়। রিব যেটা সেটা হচ্ছে মজ্জায় থাকে, মজ্জারশ্মি। আর মাস যেটা সেটা হচ্ছে ঘনত্ব, মাস হচ্ছে ঘনত্ব। তাহলে মাস যেটা এটা হচ্ছে ঘনত্বে, ঘনত্ব, ঘনত্ব এবং সব তল, আমরা মনে করব সব তলে আর কি। প্রাইমারি যেটা সেটা কিছু হয় না। আর প্লেট রিব তো বললাম, প্লেট হচ্ছে আয়তনে, রিব হলো দৈর্ঘ্য বা দৈর্ঘ্যেই, দৈর্ঘ্য ধরে না। একবীজপত্রী, একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটি? একবীজপত্রীর মূলে অধোতক থাকে না। একবীজপত্রীর মূলে অধোতক থাকে না। একবীজপত্রীর মূলে অধোতক থাকে না। একবীজপত্রীর মূলে কি থাকে না? অধোতক থাকে না। একবীজপত্রীর মূলে থাকে না হচ্ছে অধোতক। এরপরে যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, তার ত্বক ইংলিশে আমরা জানি কি, যে ডার্ম। তবে ত্বক সৃষ্টি করবে হলো প্রোটোডার্ম। প্রোটোডার্ম। কাজ অনুযায়ী ভাজক টিস্যু ধরন কোনটি? কাজের ভিত্তিতে ভাজক টিস্যুর ধরন আমরা জানি যে সব ভাজক টিস্যুর সব ধরনই হচ্ছে তিন তিন প্রকার করে সব কিছুর ধরনই। তো কাজের জন্য তিন ধরনের আছে কাজ অনুযায়ী ভাজক টিস্যুর ধরন। তার মধ্যে আমরা জানি রিব, প্লেট, মাস, এগুলো হলো বিভাজন তল। ঠিক আছে, রিব, প্লেট, রিব, প্লেট, মাস এগুলো হচ্ছে বিভাজন তল। আর প্রারম্ভিক যেটা, এটা হলো কাজ অনুযায়ী। প্রারম্ভিক হলো কাজ অনুযায়ী, প্রারম্ভিকটা হলো কাজ অনুযায়ী। আমরা জানি এখানে কি কি আছে কাজ অনুযায়ী, যে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, তারপরে হচ্ছে গ্রাউন্ড, এগুলো সব কাজ অনুযায়ী। তাহলে কাজ অনুযায়ী যেই ভাগ করা হয়েছে, প্রারম্ভিক কাজ অনুযায়ী না তো, উৎপত্তি অনুসারে, এখানে তো ভুল হয়েছে, এখানে তোলা কাজ অনুযায়ী না, প্রারম্ভিকটা হবে হচ্ছে কি উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে তিন প্রকার। একটা হলো সূচনা, মানে কখন উৎপত্তি হয়েছে, প্রারম্ভিক। প্রারম্ভিক, প্রারম্ভিক সূচনা। আরেকটা হচ্ছে প্রাইমারি।
প্রাইমারি যেটা প্রাইমারি সেটা হচ্ছে ভ্রূণের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি, আমরা জানি শর্তে সেকেন্ডারি শর্তে স্থায়ী, তো স্থায়ী যেটা সেটাও কি সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে প্রাইমারি, প্রারম্ভিক এবং সেকেন্ডারি এইগুলো হলো উৎপত্তি অনুসারে, এটা হচ্ছে উৎপত্তি অনুসারে। আর রিব, প্লেট, মাস এগুলো হচ্ছে বিভাজন তল অনুসারে। আর প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, যেটা বললাম যে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড যেটা কাজ অনুসারে কি কাজ অনুসারে প্রোটোডার্ম, 2 নম্বরে আছে হলো প্রোক্যাম্বিয়াম, আর 3 নম্বরে গ্রাউন্ড। এগুলো হচ্ছে কাজ অনুসারে, যে কোথায় কোনটা কাজ করে, ভিত্তি হিসেবে কাজ করে গ্রাউন্ড। প্রোক্যাম্বিয়াম যেটা সেটা পরিবহনের কাজ করে, আমরা জাইলেম ফ্লোয়েম এগুলো সব প্রোক্যাম্বিয়ামের মানে এই অনুযায়ী টিস্যু। তারপরে প্রোটোডার্ম যেটা সেটা ত্বক, আমরা একটু আগে পড়লাম। আর অবস্থান অনুযায়ী আরেকটা আছে, আমরা সেটাও একটু এখানে দেখে নিই। তাহলে একবারে অবস্থান অনুযায়ী, অবস্থান এটাও 3টা। একটা হলো শীর্ষে অবস্থান করে যাদের শীর্ষক, যারা পাশে বৃদ্ধি ঘটায় তাদের পার্শ্বস্থ। আরেকটা হলো ইন্টারক্যালারি নিবেশিত, ইন্টারক্যালারি নিবেশিত, ঠিক আছে। তো এই ইন্টারক্যালারি নিবেশিতর একটু উদাহরণগুলো আমরা দেখে রাখবো। আমি সংক্ষেপে লিখি এখানে, ইন্টার ক্যালারি নিবেশিত, ঠিক আছে। এর উদাহরণ কি ঘাস, পাইন, হর্সটেল এগুলো হচ্ছে ইন্টারক্যালারি নিবেশিতর উদাহরণ। তো আমরা 4 প্রকারই পড়ে ফেললাম। টিস্যুর যেই প্রকারভেদ আছে, প্রথমে আমরা বলছি হচ্ছে অবস্থান, আর প্রথমে বলছি হচ্ছে অবস্থান দিয়ে শুরু করি আমরা। বলছি যে অবস্থান একটা উৎপত্তি, বিভাজন, কাজ। তাহলে আমরা কি বললাম যে উৎপত্তি অনুসারে আমরা কি বলছি, যে সূচনা বা প্রারম্ভিক, আর এটা আছে প্রাইমারি, আরেকটা বলছি হলো সেকেন্ডারি। এই 3টা। এরপরে অবস্থান বলছি, অবস্থান সেটা কি শীর্ষে অবস্থান করতে পারে, পার্শ্বে, আরেকটা হতে পারে কোথায় ইন্টারক্যালারি, ঠিক আছে। এরপরে বলছে হচ্ছে বিভাজন তল, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে আমাদের কি ঘনত্বে বিভাজিত হয়। এটা হচ্ছে প্লেট, আর এটা হচ্ছে রিব। প্লেট দ্বারা আমাদের এখানে তো প্লেট দিয়ে আমরা একটু আগে পড়লাম আয়তনে, আর রিব যেটা সেটা দৈর্ঘ্যে। আর আরেকটা যেটা আমরা বললাম যে কাজ অনুসারে, এখানে ভুল দেওয়া আছে, যেটা কাজ অনুসারে হচ্ছে 3 প্রকার। প্রোটোডার্ম যেটা হচ্ছে ত্বকের ক্ষেত্রে ত্বক, প্রোক্যাম্বিয়াম যেটা কি করে পরিবহনে, আর গ্রাউন্ড যেটা আছে ওটা হচ্ছে ভিত্তি। তো এই হচ্ছে, এখানে একটাই আমরা অনেক কিছু পড়ে ফেললাম। তো ঠিক আছে, সামনে আগে।
কাণ্ডে প্রোক্যাম্বিয়াম গুচ্ছ ক্রমশ বৃদ্ধি পেয়ে পরিচক্র বা পেরিসাইকেল পরিচক্র বা পেরিসাইকেল সৃষ্টি করে। প্রোক্যাম্বিয়াম গুচ্ছ বৃদ্ধি পেয়ে পেরিসাইকেল সৃষ্টি করে। মূল বা কাণ্ডের কেন্দ্রে মূলের কাণ্ডে কি থাকে? মজ্জা। মূলের কাণ্ডে কোনটি থাকে? মজ্জা থাকে। ভাস্কুলার মানে 6 অধিক আমরা জানি এক বীজপত্রী যেটা আছে এর মূলে আমরা 6 অধিক পাবো, আর 2 থেকে 4 পাবো হচ্ছে দ্বিবীজপত্রীতে। 2 থেকে 4 পাবো হচ্ছে দ্বিবীজপত্রীতে। এরপরে হচ্ছে সব বহুপদী লাগবে না। আচ্ছা, কোন ধাপে এনডিপিএইচ জারিত হয়? কোন ধাপে NADPH2 জারিত হয়? আমরা জানি যে শেষের ধাপ যেটা, সেই ধাপে হলো NADPH জারিত হয়। এবং NADPH জারিত হয়ে আমরা জানি 1 অণু NADPH2 থেকে 3 অণু ATP আসে। এরপরে ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তিকে ব্যবহার করে এডিপি থেকে এটিপি সৃষ্টি করাকে বলা হয়। ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তি আছে, আলো মানে ফটো, আর এটিপি তৈরির প্রক্রিয়া আছে ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন। C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটা, যার কারণে আমাদের C3 নাম হয়েছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA। আমরা বলি কি 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপরে আছে হলো কোন আলোতে সালোক সংশ্লেষণের হার বেশি? সালোক সংশ্লেষণের হার বেশি হলো লাল আলোতে, আর প্রচ্ছেদনের ক্ষেত্রে আমরা নীল আলো ব্যবহার করব, কিন্তু সালোক সংশ্লেষণের ক্ষেত্রে হার বেশি হলো এককভাবে লাল আলোতে। ঠিক আছে। এরপরে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে মাইক্রোমৌল কোনটি? আমরা জানি যে ম্যাক্রোমৌল যেগুলো সেগুলো একটা ছন্দ আমরা জানি MG, K, কে ফে ফর নাইস চপ, নাইস CHOPS 1 2 3 4 5 6, এখানে নিকেল না কিন্তু এখানে নাইট্রোজেন, যেটা 6 7 8 9, এই 9টা হচ্ছে অত্যাবশ্যকীয় ম্যাক্রোমৌল। আর মাইক্রোমৌল এগুলো বাদে যা আছে, তো এখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই যে এইটা নাইট্রোজেন, ফসফরাস, এগুলো আমরা দেখছি ম্যাক্রোমৌল। তাহলে মাইক্রোমৌল হচ্ছে বোরন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ পড়লে কত অণু এটিপি? গ্লাইকোলাইসিসে আমরা জানি কত অণু এটিপি খরচ হয়? 2 অণু এটিপি খরচ হয়, আর 8 অণু আমরা পাই। মোট 10 অণু উৎপন্ন হয়, 8 অণু পাই, 2 অণু খরচ হয়। গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেটে বিক্রিয়ায় প্রভাবিত করে কোনটি? আইসোমারেজ। কারণ দুইটা তো সমান সমান, তো এই কারণে আইসোমারেজ। আইসো মানে একই, দুইটা কি 6-ফসফেট, তো সেজন্য আইসোমারেজ এখানে কাজ করে, আইসোমারেজ এনজাইম কাজ করে। 6NADH2 মোট কতটি এটিপি? আচ্ছা এইটা কি বলেন তো? এটা হলো আমাদের ক্রেবস চক্রের ক্ষেত্রে ক্রেবস চক্রে উৎপন্ন শক্তির পরিমাণটা দেওয়া আছে যে 6 NADH2, FADH2, 2 অণু জিটিপি, মোট 24 অণু। এটা 6 অণু থেকে আমরা পাবো 18 অণু এটিপি। এই 2 অণু থেকে আমরা 1 অণু FADH2 সমান সমান 2টা এটিপি, তাহলে 2 2 4, এখানে 4টা পাবো 4, আর এখানে 2টা পাবো, তাহলে 18 আর 4 22 আর 2 24। ফার্মেন্টেশন ঘটে হচ্ছে যারা নিম্ন শ্রেণীর তথা ইস্ট এইসব ক্ষেত্রে। কোন এনজাইম, তাই বলছে ফার্মেন্টেশন ঘটে কোন এনজাইমের প্রভাবে? জাইমেজ এনজাইমের প্রভাবে ফার্মেন্টেশন ঘটে। আর ফার্মেন্টেশন ঘটে হচ্ছে বাহিরে,
তো জাইমেজ এনজাইমের প্রভাবে ফার্মেন্টেশন ঘটে। আচ্ছা, এরপরে আছে কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিজেন লাগে কোথায়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন যেটা, সেখানে এটিপি উৎপন্ন হয়। এডিপি ও ইনঅর্গানিক ফসফেট মিলে হচ্ছে এটা এটিপি তৈরি করে। আর এনএডিপি জারিত হয়ে 2 অণু এটিপি নাও 3 অণু এটিপি হয়। এফইডিএ থেকে 2 অণু এটিপি হয়। জারিত শক্তি বিয়োজিত হয় না। অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে সবাত শোষণ আর কি। কোন দুটি আয়ন উদ্ভিদের কর্তৃক দ্রুত শোষিত হয়? যাদের অ্যানায়ন বা সিঙ্গেল আয়ন যাদের, তারা হচ্ছে দ্রুত যায়, আর যারা ডবল আয়ন তারা হচ্ছে ধীরে যায়। কারণ দুই বড় একটু মোটা আমরা সে মনে রাখি, যারা সিঙ্গেল আছে। তো এক্ষেত্রে এটা তো হবে না, এটা হবে না, তাহলে এই জোড়া বাদ। এটাও হবে না, এটাও হবে না, এই জোড়া বাদ। এটাও হবে না, কারণ আমরা জানি হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রেট যেটা আছে সেটা, এই দুইটা হলো আমাদের কি দ্রুত হয়। আর এটা হচ্ছে ক্যালসিয়াম আর সালফেট, এরা হলো কি শোষিত হয়, কিন্তু এরা ধীরে শোষিত হয় মন্থর, আর এরা হচ্ছে দ্রুত শোষিত হয়। নাইট্রোজেন ফিক্সিং লিগিউম উদ্ভিদের জন্য কোন মৌল অত্যাবশ্যকীয়? কোন মৌল অত্যাবশ্যকীয় নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য? কোবাল্ট। ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য কোবাল্ট অত্যাবশ্যকীয়। এছাড়া আছে আমরা সিলিকন ঘাসের জন্য অত্যাবশ্যকীয়। তারপরে C4 উদ্ভিদের জন্য সোডিয়াম অত্যাবশ্যকীয়। C4 উদ্ভিদের জন্য কোনটি নিচে লেখা আছে? C4 উদ্ভিদের জন্য সোডিয়াম উৎপন্ন। আমরা এখানে একটা ছন্দ দিয়ে মনে রাখতাম, সে হচ্ছে আই কোলে নিয়ে নাচি। আই কোলে নিয়ে নাচি। তো এখানে না দিয়ে আমরা মনে রাখতাম হচ্ছে সোডিয়াম, এই চি দিয়ে হচ্ছে C4, আর কোবাল্ট, এই কোবাল্ট, এই যে কোতে হচ্ছে কোবাল্ট মনে হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং এর জন্য, নিতে নাইট্রোজেন নাইট্রোজেন ফিক্সিং এর জন্য। আর আয়রন যেটা, না আই দিয়ে হচ্ছে আয়োডিন। আরেকটা মনে রাখছিলাম হলো যে ঘাসের জন্য সিলিকন, ঘাসের জন্য সিলিকন। আচ্ছা, এরপরে খনিজ লবণ পরিশোষণে আয়ন বাহক ধারণার প্রবক্তা কোন বিজ্ঞানী? এটা হাসান স্যারের বইতে নাই। আয়ন বাহক ধারণার প্রবক্তা ভেন্ডেন হোনার্ট ইনি হচ্ছে আয়ন বাহক সক্রিয় পরিশোষণে আয়ন বাহক ধারণার প্রবক্তা হচ্ছে ভেন্ডেন হোনার্ট। খনিজ লবণ সক্রিয় পরিশোষণের সাইটোক্রোম পাম্প মতবাদ দেন লুন্ডেগার্ড। তার নাম অনুসারে লুন্ডেগার্ড পাম্প মতবাদও বলা হয়। সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডেগার্ড মতবাদ বলা হয়। আমরা যেই সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণ এগুলো আমরা পড়ছিলাম, আমরা যখন শক পড়ছিলাম তখনও এটা পড়া হয়েছে। তো আমরা এটা আবার একটু দেখব যে কখন কোন পরিশোষণ ঘটে। যেমন আমরা যদি সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বলি, সক্রিয় তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো, এটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে লেফট
প্রস, প্রস। এই লে দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লেসিথিন বাহক ধারণা, লেসিথিন বাহক ধারণা। আর প্র দিয়ে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। আর স দিয়ে যেটা, এটা হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ বা লোনডেগার মতবাদ। আর আরেকটা হচ্ছে আয়ন বাহক ধারণা, তো লেপ্রস আয়, ঠিক আছে, আয়ন বাহক ধারণা, এটা হচ্ছে সক্রিয়। আর নিষ্ক্রিয় যেটা, সেটা আমরা কিভাবে মনে রাখি? নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মনে রাখি হলো ডোবায়, ডোবায় ব্যাপক প্রবাহ, ব্যাপক প্রবাহ। এই ডোতে হচ্ছে ডোনান সাম্যাবস্থা, ডোনান সাম্যাবস্থা। আরেকটা হচ্ছে বায়, এটা হচ্ছে ব্যয়তে হচ্ছে ব্যাপন, ব্যাপন। আর পরে যে আয় আছে, এই আয় দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে আয়ন বিনিময়। আগেটা ছিল কিন্তু আয়ন বাহক ধারণা, এটা হচ্ছে আয়ন বিনিময়। আয়ন বিনিময় হয় তখন কি নিঃস্বার্থে বিনিময় হয়, নিষ্ক্রিয়। আর আয়ন বাহক, কোনো কিছু বহন করতে গেলে কি কোনো এটিপি খরচ হবে, তো সেক্ষেত্রে সক্রিয় লবণ পরিশোষণ। আয়ন বিনিময় এই তিনটা। আরেকটা হচ্ছে ব্যাপক প্রবাহ, যেটাকে আলিম স্যারের বইতে বলা হয়েছে কি ভর প্রবাহ বা ম্যাস ফ্লো, ম্যাস ফ্লো, ম্যাস ফ্লো বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাই দেখি সক্রিয় প্রোটন চলাচলের মতবাদ অনুযায়ী রক্ষীকোষ কোন মৌল পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? পটাশিয়াম। পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের ক্লোরোফিল অণুর জন্য, তো বিশেষ করে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া এটা পটাশিয়ামের কাজ নিয়ন্ত্রণ করে আর কি। মাইক্রোনিউট্রিয়েন্ট মানে মাইক্রোমৌল কয়টি? 8টি মাইক্রোনিউট্রিয়েন্ট। নিচের কোনটি উদ্ভিদ কোষের খাদ্য উৎপাদনকারী অঙ্গাণু, কোনটিতে উদ্ভিদ কোষের খাদ্য উৎপাদনকারী অঙ্গাণু থাকে? খাদ্য উৎপাদনকারী ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপাদন করে, এখানে আছে ক্লোরোফিল থাকে। থাইলাকয়েডে সূর্যালোকের, থাইলাকয়েডে মানে এই সে গ্রানাতে সূর্যালোক আবদ্ধিত হয়, আমরা PS1 PS2 দিয়ে পড়ছি। কোনটি সালোক সংশ্লেষের জন্য অত্যাবশ্যকীয় উপকরণ নয়? আলো, ক্লোরোফিল, পানি, এগুলো তো লাগবেই, কিন্তু অক্সিজেন অত্যাবশ্যকীয় নয়, ঠিক আছে, অক্সিজেন অত্যাবশ্যকীয় নয়। এরপরে কত দৈর্ঘ্যের আলোক রশ্মি দৃশ্যমান হয়? এটা আমরা বিষয়েও পড়ছি যে 400 থেকে 780, 380 থেকে 780 বা 390 থেকে 760 দিছে, মানে রেঞ্জ মোটামুটি কাছাকাছি, ঠিক আছে। কোন বর্ণের আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে হলো নীল বর্ণের আলো। আর সালোক সংশ্লেষণ ত্বরান্বিত মানে বেশি হয় লাল বর্ণ, লাল আলোতে। আর পত্ররন্ধ্র খোলা, পত্ররন্ধ্র খোলার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে নীল বর্ণের আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। উদ্ভিদের পাতার কোন টিস্যুতে সালোক সংশ্লেষণ? উদ্ভিদের পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ, উদ্ভিদের পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ সংগঠিত হয়। পৃথিবীর গুরুত্বপূর্ণ এনজাইম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, RUBP, রুবিস্কো এনজাইম। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে RUBP, বারবার বলে ফেলছি, দুঃখিত, রুবিস্কো এনজাইম। আর আমরা RUBP কোনটা? RUBP হলো কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা, কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা, কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা হচ্ছে RUBP। আচ্ছা,
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম রাসায়নিক পদার্থ নাম কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেই রাসায়নিক পদার্থ প্রথম, সেটা হচ্ছে আমাদের কিটো অ্যাসিড। কি বলছে? কিটো অ্যাসিড। প্রথম রাসায়নিক পদার্থের নাম হলো কিটো অ্যাসিড। প্রথম রাসায়নিক পদার্থের নাম কিটো অ্যাসিড। ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রাহককে RUBP, আমি বললাম যেটা, যে কার্বন ডাইঅক্সাইড ক্যালভিন চক্রে C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড প্রথম গ্রহীতা হলো RUBP। আর PEP, যেটা PEPA, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেটা সেটা হচ্ছে C4 এর জন্য, বা হ্যাটো-স্ল্যাক চক্রে আর কি। ল অফ মিনিমাম নামক সূত্রটি দিয়েছেন হচ্ছে লিবিগ দিয়েছেন। ল অফ মিনিমাম দিয়েছেন লিবিগ। মানে প্রস্তাব করেন ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়? আমরা জানি মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয়। ক্রেবস চক্র যেটা, এটার ক্ষেত্রে আমরা খুবই মানে কয়েকটা জিনিস জানি, যে যেটা প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রেবস চক্রটা মাইটোকন্ড্রিয়ার ভেতরের ম্যাট্রিক্সে আর যেটা হচ্ছে আমাদের প্রকৃত কোষে না হয়ে যদি এটা আদিকোষী হয়, তো আদিকোষীতে ক্রেবস চক্র হয়, সেটা আদিকোষীতে ক্রেবস চক্র হয় সাইটোপ্লাজমে। আদিকোষীর ক্ষেত্রে ক্রেবস চক্র হয় কোথায়? সাইটোপ্লাজমে। আদিকোষীতে সাইটোপ্লাজমে। ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি? আমাদের যে ধাপগুলো আছে, অ্যাসিটাইল কোয়ে, তারপরে তো ক্রেবস চক্র, তো অ্যাসিটাইল কোয়ে হলো বা কোএনজাইম, যেটা এটা হচ্ছে কি প্রধান কাঁচামাল। এরপরে বহুপদী আছে, আমরা বহুপদী স্কিপ করবো যেহেতু এখানে তিনটা উত্তর। দেখে কি বলছে এটা। খনিজ লবণ পরিশোষণ বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধিতে খনিজ লবণ পরিশোষণ বৃদ্ধি পায়। আয়নসমূহের পারস্পরিক ক্রিয়া বৃদ্ধিতে খনিজ লবণ পরিশোষণ বৃদ্ধি পায়। প্রচ্ছেদন হার বৃদ্ধিতে খনিজ লবণ পরিশোষণ বৃদ্ধি পায়। প্রচ্ছেদন যত বেশি হবে তত বেশি ওরা খনিজ লবণ করবে, মানে শোষণ করবে। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় বাইরে, তাহলে বেশি প্রচ্ছেদন হবে, তো বেশি প্রচ্ছেদনের কারণে খনিজ লবণ পরিশোষণ করবে। আয়নের পারস্পরিক যেই ক্রিয়া, এর ফলেও কি খনিজ লবণ প্রচ্ছেদন বৃদ্ধি পাবে। আচ্ছা, খুবই ভালো প্রশ্ন ছিল এটা, এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখান থেকে আমাদের আর লাগবে না। এখান থেকে লাগবে কি, কোনটি, এই যে এখান থেকে আবার শুরু হলো 10 নম্বর অধ্যায়। নিচের কোনটি উদ্ভিদের অযৌন জনন নয়? তাহলে কোনটা দিছে? অযৌন জননের ক্ষেত্রে অঙ্গজ জনন, পুনরুৎপাদন, মুকুল, নাকি গ্যামিট? অযৌন জনন নয়, গ্যামিটের মাধ্যমে আমরা জানি যৌন জনন ঘটে। গ্যামিটের মাধ্যমে কি ঘটে? যৌন জনন ঘটে। গ্যামিটের মাধ্যমে যৌন জনন ঘটে। একলিঙ্গ সহবাসী, অর্থাৎ লাউ যেটা, এটা হচ্ছে একলিঙ্গ সহবাসী। কোনটি একলিঙ্গ ভিন্নবাসী উদ্ভিদ? তাল। একলিঙ্গ ভিন্নবাসী উদ্ভিদ হচ্ছে তাল, এবং লাউ হচ্ছে একলিঙ্গ সহবাসী উদ্ভিদ। একলিঙ্গ ভিন্নবাসী উদ্ভিদ হচ্ছে তাল। কোনটি ফুলের অত্যাবশ্যকীয় স্তবক? গর্ভপত্র। ফুলের অত্যাবশ্যকীয় স্তবক হচ্ছে গর্ভপত্র। ফুলের অত্যাবশ্যকীয় স্তবক হলো গর্ভপত্র। ফুলের সাহায্যকারী স্তবক হলো দলমণ্ডল। ফুল পুষ্পপুট থাকে। কোন ফুলে পুষ্পপুট থাকে?
রজনীগন্ধায় পুষ্পপুট থাকে, রজনীগন্ধায় পুষ্পপুট থাকে। গর্ভযন্ত্রের উপাদান কোনটি? গর্ভযন্ত্রের উপাদান হলো সহকারী কোষ। গর্ভযন্ত্রের উপাদান হলো সহকারী কোষ। গর্ভযন্ত্রের উপাদান হলো সহকারী কোষ। ফুলের চতুর্থ স্তবক কোনটি? ফুলের চতুর্থ স্তবক হলো স্ত্রী স্তবক। ফুলের চতুর্থ স্তবক হলো স্ত্রী স্তবক। ফুলের চতুর্থ স্তবক হলো স্ত্রী স্তবক। পরাগধানীর প্রাচীরের কোষগুলো সর্বভেতরের স্তরকে বলা হয় হলো ট্যাপেটাম। ট্যাপেটাম বলা হয় পরাগধানীর প্রাচীরের কোষগুলোর সবচেয়ে ভেতরের স্তরকে ট্যাপেটাম বলে। পরাগরেণুর স্পোরোপোলেনিন যুক্ত স্তরকে বলা হয় স্পোরোপোলেনিন যুক্ত স্তরকে বলা হয় এক্সাইন। তাহলে পরাগরেণুর স্পোরোপোলেনিন যুক্ত স্তরকে বলা হয় এক্সাইন। পুং গ্যামিটোফাইটের সূচনা করে। পুং গ্যামিটোফাইটের সূচনা করে পরাগরেণু। পুং গ্যামিটোফাইটের সূচনাকারী উপাদান হলো পরাগরেণু। পরাগরেণু গ্যামিটোফাইটের সূচনা করে, অর্থাৎ যৌনজননের সূচনা করে। পুং গ্যামিটোফাইটের অংশ 9 কোনটি? এখানে নিউসেলাস কোষ, এটা তো যেই ডিম্বক ত্বক সেখানে থাকে নিউসেলাস কোষ। পানিমরিচ, বিষকাঁটালি, গোলমরিচ ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী আমরা বলছিলাম যে এখানে পানও আছে, হ্যাঁ পান, আমরা বলছিলাম যে ঊর্ধ্বপানে গোল বিষ, বলছিলাম কি ঊর্ধ্বপানে গোল বিষ। ঊর্ধ্বমুখী হলো ঊর্ধ্বতে ঊর্ধ্বমুখী। পান হচ্ছে পানি মরিচ ও পান, বিষ মানে বিষ কাটালি, গোল দিয়ে গোলমরিচ। এবার কোনটি বক্রমুখী? বক্রমুখী ডিম্বক। বক্রমুখী দেখা যায় কালকাসন্ধ্যা। কালকাসন্ধ্যায় দেখা যায় বক্রমুখী। বক্রমুখী দেখা যায় কালকাসন্ধ্যায়। কত শতাংশ আবৃতবীজী উদ্ভিদ মনোস্পোরিক? আমরা জানি 70%, 75%। এখানে উত্তর নেই। 75% হলো, এখানে উত্তর হবে কি 75%, যেটা বা 70 থেকে 75, আমি বলছি 70 থেকে 75 দেওয়া আছে। এটা হলো কি হাসান সাহেব সম্ভবত 70 দেওয়া আছে বা 75, মানে 70 থেকে 75 এই রেঞ্জ থাকলে সেটা সঠিক, মনোস্পোরিক গ্যামিটোফাইট। তো 70%, আমরা 70%ই মনে রাখি, 70%টাই মনে রাখি, হ্যাঁ 70% হইলে মনোস্পোরিক, বা ওই রেঞ্জটা মনে থাকলেও হবে। স্ত্রী গ্যামিটোফাইটে কয়টি অ্যান্টিপোডাল থাকে? 3টি অ্যান্টিপোডাল থাকে। আচ্ছা, নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয়? নিষেক ব্যতীত হচ্ছে পার্থেনোজেনেসিস। নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোজেনেসিস। ইমাস্কুলেশনের কারণ কি? স্বপরাগায়ন রোধ। ইমাস্কুলেশন হয় কেন উদ্ভিদে? স্বপরাগায়ন রোধের জন্য ইমাস্কুলেশন হয়। কোন উদ্ভিদটি মূল দ্বারা বংশবৃদ্ধি করে? আমরা জানি ডালিয়া। মিষ্টি আলু আছে এখানে, মিষ্টি আলু মূলের মাধ্যমে, মিষ্টি আলু মূলের মাধ্যমে, মিষ্টি আলু। এরপরে কোনটির মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়? মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয় মুকুলোদ্গমের মাধ্যমে। বৈশিষ্ট্যের পরিবর্তন হয় মুকুলোদ্গমের মাধ্যমে, বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। শস্য কোন ধরনের ক্রোমোজোম? ট্রিপ্লয়েড শস্য, কারণ এখানে আবৃতবীজী বলছে তো এই জন্য শস্য ট্রিপ্লয়েড, আর যদি নগ্নবীজীর ক্ষেত্রে শস্য হ্যাপ্লয়েড। ঠিক আছে, আর দেহকোষে সবসময় আমরা জানি যে ডিপ্লয়েড হয়, কিন্তু ট্রিপ্লয়েড হচ্ছে আবৃতবীজীর শস্য ট্রিপ্লয়েড। কোনটি অসস্যল? অসস্যল হচ্ছে আম। আম হলো অসস্যল। অসস্যল বীজ হলো আম। অসস্যল বীজকে আম, এবং সস্যল হলো গম। সস্যল গম, আম হলো অসস্যল। তো আমরা এখানে দেখবো যে আম, সরিষা, কাঁঠাল এগুলো হচ্ছে অসস্যল, আর সস্যল হলো তুলা, গম, ভুট্টা।
তুলা, গম, ভুট্টা এগুলো এগুলো শস্য, এগুলো শস্য না, এগুলো তো শস্য। আর আম, কাঁঠাল এগুলো কি শস্য? এগুলো তো শস্য না। সরিষা এই শস্য না তো। তো আমরা যেগুলো খাই শস্য, সেগুলো শস্য কি? গম, তুলা, ভুট্টা এগুলো সব হচ্ছে শস্য বা শস্যল। এরিল পাওয়া যায়। এছাড়া আমরা জানি যে লিচু, আশফল, স্ট্রবেরি আছে, লিচু, আশফল এগুলোতে এরিল পাওয়া যায়। নিষেকের পর কোন অংশ শস্য গঠন করে? শস্য গঠন করে কে? শতে শস্য, শতে সেকেন্ডারি নিউক্লিয়াস। কোথায়? এই যে শস্য সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে নিষেকের পরে। সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য গঠন করে, আর ভ্রূণ গঠন করে হচ্ছে প্রাইমারি নিউক্লিয়াস। ভূনিম্ন স্তর কাণ্ড দ্বারা অঙ্গজ জনন ঘটে কোনটিতে? ভূনিম্ন স্তরের কাণ্ড, গোল আলু যেটা, ভূনিম্ন স্তরের কাণ্ড দ্বারা কি করে? কাণ্ড দ্বারা মানে বংশবৃদ্ধি করে, অঙ্গজনন করে। ফাইলোক্ল্যাড দ্বারা অঙ্গজনন ঘটে কোনটিতে? ফাইলোক্ল্যাড, ফণী মনসা। ফাইলোক্ল্যাড, ফাইলোক্ল্যাড, ফণী মনসা। ফাইলোক্ল্যাড দ্বারা অঙ্গজনন ঘটেছে ফণী মনসা। ফাইলোক্ল্যাড দ্বারা অঙ্গজনন ঘটেছে ফণী মনসায়। এরপরে দেওয়া আছে, এগুলো আমার লাগবে না। আচ্ছা, এটা আমরা একটু দেখি যে কিসে কি পরিণত হয়, এটা লাগে অবশ্য। ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়, ঠিক আছে। ইনটাইন যেটা, এটা টেস্টে পরিণত হয় না। ডিম্বক নাভি বীজ নাভিতে পরিণত হয়। ইনটাইন যেটা আমরা খেয়াল রাখি, এক্সাইন যেটা সেটা পরিণত হয় টেস্টায়। আর ইনটাইন যেটা, ইনটাইন এ পরিণত হয় টেগমেন, টেগমেন, টেগমেনে পরিণত হয় ইনটাইন। আর এক্সাইন হচ্ছে টেস্টায় পরিণত হয়। তাহলে এখানে এক্সাইন থাকলে সঠিক হতো। আচ্ছা, লাগবে না। আচ্ছা, 243 থেকে আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছি কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন? এটা আসে অনেক সময়, বিজ্ঞানীর নাম মনে রাখতে হয় না, কিন্তু তারপর কিছু কিছু বিজ্ঞানী যেগুলোর নাম অবশ্যই মনে রাখতে হয়। কার্ল এরেকি, বানান ভুল হয়েছে, যে এরেকি হবে এখানে একটা। কার্ল এরেকি হচ্ছে সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন। টিস্যু কালচার এর প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি? উন্নত বা বিভাজনক্ষম অঙ্গজ, বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন। বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন হলো টিস্যু কালচারের প্রাথমিক উদ্দেশ্য। গ্রিন বায়োটেকনোলজি নিয়ে কোনটি? গ্রিন যেটা, গ্রিন কি? গ্রিন মানে সবুজ, তাহলে সবুজ হচ্ছে কৃষিক্ষেত্র সবুজ, তো সেটা। সমুদ্র আমরা যেটা জানি সেটা হচ্ছে নীল, ব্লু, এটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। চিকিৎসা আমরা জানি হচ্ছে এরকম একটা চাঁদের মতো থাকে না, রেড ক্রসের চিহ্ন তো এরকম লাল থাকে ভরা, ডাক্তারের গাড়ির উপরে দেখবেন এরকম আছে। তো এটা হচ্ছে রেড, রেড বায়োটেকনোলজি এটা। আর কৃষিক্ষেত্রে গ্রিন বায়োটেকনোলজি। নিচের কোনটি আণবিক কাজে আমরা প্রথম অধ্যায়ে পড়ে আছি? রেস্ট্রিকশন এনজাইম। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে বলা হয় কি? ট্রান্সজেনিক। রিকম্বিনেন্ট ডিএনএ থেকে আসছে আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ বা ট্রান্সজেনিক জীব পাই। রিকম্বিনেন্ট ডিএনএ মানে নতুন, এর ভিতরে নতুন কি ডিএনএ ঢোকানো হয়েছে বা কিছু আংশিক পরিবর্তন করা হয়েছে ডিএনএর। তো সেই ক্ষেত্রে আমরা ট্রান্সজেনিক পাবো, যে মাতৃগুণাগুণ সম্পন্ন নয়, হুবহু এরকম। সাইব্রিড শব্দটি সাইটোপ্লাজম যেটা টিস্যু কালচারের সাথে জড়িত, সাইটোপ্লাজমের যেই বা প্রোটোপ্লাজমের যে ফিউশন ঘটানো হয় তার মাধ্যমে যে নতুন জীব হয় সেখানে আমরা বলি, সেটাকে বলি হচ্ছে সাইব্রিড। সেটা টিস্যু কালচারের সাথে সম্পর্কিত। এরপরে আছে কোন এনজাইম দ্বারা প্লাজমিড
নির্দিষ্ট অংশ কাটা হয় একই কথা, রেস্ট্রিকশন এনজাইম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রধান জীবজ উপাদান কোনটি? প্লাজমিড। প্লাজমিড হচ্ছে জীবজ উপাদান, কারণ আমরা প্লাজমিডের মধ্যে, এটাই তো পোষক, এর মধ্যেই তো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে একটা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ অংশ কেটে প্লাজমিডের মধ্যে অবস্থা মানে ঢুকাই দেওয়া হয়, শ্যুট করে গান শট বা ভিন্ন প্রক্রিয়া আছে তার মাধ্যমে ঢুকাই দিয়ে তারপরে সেখানে বংশবৃদ্ধি করা হয়। তো প্লাজমিড হলো জীবজ উপাদান। ডিএনএ খণ্ডক জোড়া লাগায় কে? আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি, লাগানো থাকলে লাইগেজ, লাগানো থাকলে লাইগেজ, জোড়া লাগাই লাইগেজ। মেরিস্টেম কালচার, যেটা মেরিস্টেম কালচারের উদ্দেশ্য হলো রোগমুক্ত চারা উৎপাদন। এটা অনেক ইম্পর্টেন্ট, যে রোগমুক্ত চারা উৎপাদন মেরিস্টেম কালচার। ইনসুলিন তৈরি করা হয় কোনটি দ্বারা? জিন ক্লোনিং নাও, ডিএনএ রিকম্বিনেন্ট। হ্যাঁ, ডিএনএ রিকম্বিনেন্ট দ্বারা, ডিএনএ রিকম্বিনেন্ট দ্বারা ইনসুলিন তৈরি হয়। ডিএনএ রিকম্বিনেন্ট দ্বারা ইনসুলিন তৈরি হয়। ইনসুলিন তৈরি হয় কীভাবে, কোন মাধ্যমে? ডিএনএ রিকম্বিনেন্ট দ্বারা। কোনটি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনে সম্ভব? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনে সম্ভব কোনটি থেকে? পরাগধানী, ঠিক আছে, পরাগধানী কালচারের মাধ্যমে, ভ্রূণ কালচার না, পরাগধানী কালচার। পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব। কিসের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব? পরাগধানী কালচারের মাধ্যমে। হাইব্রিডের ক্ষেত্রে মিলন হবে কার কার? হাইব্রিডের ক্ষেত্রে মিলন হবে সাইটোপ্লাজমের। হাইব্রিডের ক্ষেত্রে মিলন হবে কার? সাইটোপ্লাজমের। হাইব্রিডের ক্ষেত্রে মিলন হবে সাইটোপ্লাজমের। টিস্যু কালচার প্রযুক্তি কালচার মিডিয়ামের প্রধান হচ্ছে এগার এগার, কারণ আমরা কালচার মিডিয়াম ঘন করার জন্য এগার এগার ব্যবহার করা হয়। মিডিয়ামের প্রধান উপাদান হলো কি? প্রধান উপাদান হলো এগার এগার। কোন বিজ্ঞানী জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন? জ্যাক উইলিয়ামসন। জ্যাক উইলিয়ামসন। আর কোন বিজ্ঞানী বায়োটেকনোলজি ব্যবহার করেন? কার্ল এরিকি। কার্ল এরিকি হলো বায়োটেকনোলজি ব্যবহার করেন, বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি। আর জ্যাক উইলিয়ামসন হচ্ছে কি ব্যবহার করেন? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করেন হচ্ছে জ্যাক উইলিয়ামসন। টিস্যু কালচারের কোন প্রযুক্তিতে বীজের সুপ্তাবস্থা দূর করা হয়? এমব্রায়ো কালচারের মাধ্যমে বীজের যেই বামনত্ব বা সুপ্তাবস্থা এটা দূর করা হয়। এমব্রায়ো টেকনোলজি মানে ভ্রূণ টেকনোলজি। এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ, এই ভ্রূণ টেকনোলজির মাধ্যমে সুপ্তাবস্থা দূর করা হয়। এরপরে কোন প্রযুক্তি মাতৃগুণাবলী অক্ষুণ্ণ রেখে উদ্ভিদ দ্রুত সংখ্যায় বৃদ্ধি করা যায়? মাইক্রো প্রোপাগেশন বা টিস্যু কালচারের মাধ্যমে। এরপরে আসছে ওরিয়েন্টাল অঞ্চল এর এন্ডেমিক, এটা হচ্ছে 12 নম্বর অধ্যায়। ওরিয়েন্টাল অঞ্চল, আমরা জানি ওরিয়েন্টাল অঞ্চলে হচ্ছে বাংলাদেশ থাকে, বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে হচ্ছে বাংলাদেশ হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল অন্তর্ভুক্ত হলে ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী হচ্ছে ঘড়িয়াল। বিলুপ্তপ্রায় প্রাণী এন্ডেমিক প্রাণী হচ্ছে ঘড়িয়াল। তাহলে এখানে আছে মরুজ উদ্ভিদ কোনটি? মরুজ উদ্ভিদ নয় কোনটি? পিস্টিয়া, এটা হচ্ছে মরুজ উদ্ভিদ নয়। অ্যালোভেরা, এই অ্যালো হচ্ছে যেটা আমাদের এই অ্যালো একাসিয়া উপনীতা, এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের প্রজাতি গোত্র গণের নাম, এগুলো হচ্ছে গণনাম। তাহলে সেক্ষেত্রে আছে এই পিস্টিয়া যেটা, এটা হচ্ছে আমাদের মরুজ উদ্ভিদ নয়। এরপরে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় হ্যালোফাইটাদের, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় হ্যালোফাইট যারা, তারা হচ্ছে ম্যানগ্রোভ লোনা পানিতে যাদের বসবাস বা লোনা পানিতে বেড়ে ওঠে যারা, তারা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। ইকো পার্ক হলো ইনসিটুর অন্তর্ভুক্ত। আমরা দেখি ইকো পার্ক যেটা, সকল পার্কই হলো ইনসিটুর অন্তর্ভুক্ত, সকল পার্ক হলো ইনসিটু এর অন্তর্ভুক্ত, সকল পার্ক হলো ইনসিটু এর অন্তর্ভুক্ত। এরপর আছে হলো ইকো পার্ক, আমরা বলছি সকল পার্কই হলো ইনসিটু, সকল পার্ক ইনসিটু, সকল পার্ক ইনসিটু, সকল পার্ক হচ্ছে ইনসিটু। যেমন ইকো পার্ক, সাফারি পার্ক, তারপরে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, এগুলো সবই ইনসিটু। ইকো পার্ক কোনটি? এটা হচ্ছে বাঁশখালীতে অবস্থিত। সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন কে? সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন হচ্ছে জন রে।
প্রজাতি শব্দটি ব্যবহার করেন জনরে? সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করে জনরে। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম যে প্রথমত 11 নম্বর অধ্যায়ে পাইছি যে বায়োটেকনোলজি বায়োটেকনোলজি ব্যবহার করেন হচ্ছে কার্ল এরেকি। এরপর পেয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং উইলিয়ামসন জেনেটিক ইঞ্জিনিয়ারিং উইলিয়ামসন। আর এখানে প্রজাতি শব্দটি সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন কে? প্রজাতি শব্দটি ব্যবহার করেন হচ্ছে জন রে। প্রজাতি শব্দটি ব্যবহার করেন জন রে। ডিএনএ বারকোডিং জিন দ্বারা প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয় কোন জিন দ্বারা? বারকোডিং কোন জিন দ্বারা? সিওআই বা কোল জিন দ্বারা। কোল জিন দ্বারা কি করা হয়? সিওআই বা সিওএল কোল জিন দ্বারা প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয়। সিওআই জিন দ্বারা প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয় কোন জিন দ্বারা? সিওআই জিন দ্বারা। বাস্তুতন্ত্রের জৈব উপাদান মুক্ত প্রোটিন। 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 খাদ্য শিকড়ের মাধ্যমিক খাদ্য কোনটি? খাদ্য শিকড়ের মাধ্যমিক খাদ্য হলো সাপ। এটা হচ্ছে মাধ্যমিক খাদ্য। আর উৎপাদক তৃণভোজী মাছ হলো, এরাও নিম্ন শ্রেণীর, মাধ্যমিক না। পতঙ্গ, তৃণভোজী এগুলো একই। আচ্ছা, খাদ্য শিকড়ের চূড়ান্ত খাদ্য হচ্ছে বাঘ। এটা বাস্তুতন্ত্রের বিয়োজক নয়, শৈবাল বিয়োজক নয়। ব্যাকটেরিয়া এরা মৃতজীবীর উপরে কাজ করে। মৃতজীবী ছত্রাক এরাও মৃতজীবীর উপরে কাজ করে। পতঙ্গ মৃতজীবী ভক্ষণ করে। সেক্ষেত্রে শৈবাল হচ্ছে উৎপাদক। শৈবাল হলো উৎপাদক। আর বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া, মৃতজীবী, পতঙ্গ, এরা হলো বিয়োজক। ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে প্রথম ধারণা দেন এলটন। ইকোলজিক্যাল বা বাস্তুতন্ত্রের যে পিরামিড এর সম্পর্কে প্রথম ধারণা দেন এলটন প্রথম ধারণা দেন। আর 10 ভিত্তিক সূত্র দেন হচ্ছে লিন্ডেম্যান। 10 ভিত্তিক সূত্র বা দশমাংশ সূত্র দেন হলো লিন্ডেম্যান। বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তরের দশমাংশ সূত্র প্রণয়ন করেন কে? লিন্ডেম্যান। দশমাংশ সূত্র প্রদান করেন হলো লিন্ডেম্যান। এবং এলটন যে সে হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে প্রথম ধারণা দেন হচ্ছে এলটন। লিন্ডেম্যান হচ্ছে দশমাংশ সূত্র প্রদান করেন। এবার নিচে কোনটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ? দেওয়া নাই। আচ্ছা, এখানে মুক্ত ভাসমান উদ্ভিদ তো অনেকগুলোই তো আছে, মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। তো যেহেতু অপশন দেওয়া নাই তাহলে আমরা উত্তর বলতে পারতাম। তো আমরা জানি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ বলতে কি বোঝায়, যে সকল পানা যেগুলো আছে, পানা, কচুরি পানা, টোপা পানা, এরা হচ্ছে মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। এবার উভচর উদ্ভিদ কোনটি? উভচর উদ্ভিদ যেটা পানি কলা বা শ্যামা কলা, আমরা জানি পানি কলা, তারপর আছে হেলেঞ্চা, তারপরে কলমি লতা, এগুলো হচ্ছে উভচর উদ্ভিদ। মানে এদের ডাঙায় এদের মূল থাকে, পানিতে এরা বিস্তার করে, এরকম উভচর উদ্ভিদ। ফ্লিপার ও ব্লাবার পাওয়া যায় কোন ধরনের প্রাণীতে? ফ্লিপার ও ব্লাবার পাওয়া যায় জলজ স্তন্যপায়ীতে ফ্লিপার ও ব্লাবার পাওয়া যায়। জলজ স্তন্যপায়ী আছে তিমি, ঠিক আছে। জলজ স্তন্যপায়ীতে ফ্লিপার ও ব্লাবার পাওয়া যায় জলজ স্তন্যপায়ীতে। শেভরন অস্থি কোন ধরনের প্রাণীর অভিযোজন?
শেভরন অস্থি হলো জলজ স্তন্যপায়ীর অভিযোজন। শেভরন অস্থি, তো শেভরন অস্থি যেটা সেটা হচ্ছে জলজ, শেভরন অস্থি যেটা সেটা হচ্ছে কি জলজ স্তন্যপায়ীর অভিযোজন, জলজ স্তন্যপায়ীর অভিযোজন। ইপিমেরালস বলা হয় কোনটিকে? খরা এড়ানো। আমরা জানি যে মরুজ উদ্ভিদের মধ্যে তিন প্রকার আছে, একটা হচ্ছে খরা এড়ানো, খরা প্রতিরোধী, খরা সহ্যকারী এরকম, বা কৌশলে খরা এড়ানো এরকম আছে। তো ইপিমেরালস বলা হয় হলো খরা এড়ানো, যে তাকে বলা হয় ইপিমেরালস। বাংলাদেশে প্রাপ্ত মরুজ উদ্ভিদ আকন্দ। বাংলাদেশে প্রাপ্ত মরুজ উদ্ভিদ হলো আকন্দ। আকন্দ একটি মরুজ উদ্ভিদ এবং সেটা বাংলাদেশে প্রাপ্ত, এবং মরুজ উদ্ভিদগুলো বাংলাদেশে কিন্তু স্বাভাবিক অবস্থায় জন্মায়। জরায়ু অঙ্কুরোদ্গম কোন ধরনের উদ্ভিদে হয়? ম্যানগ্রোভ বা হ্যালোফাইটা। এখানে যদি হ্যালোফাইটাও থাকে তো সেটাও সঠিক উত্তর, হ্যালোফাইট, হ্যালোফাইট। এটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে, জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। কোন ধরনের মাটিকে পার্মাফ্রস্ট বলা হয়? পার্মাফ্রস্ট বলা হয় বরফ শীতল মাটিকে। বরফ শীতল মাটিকে পার্মাফ্রস্ট বলা হয়। ফ্রস্ট বরফ, ঠিক আছে, পার্মাফ্রস্ট বলা হয় বরফ শীতল মাটিকে। পার্মাফ্রস্ট মাটি কোন বায়োমের বৈশিষ্ট্য? তুন্দ্রা, মানে বরফ অঞ্চলকে আমরা তুন্দ্রা বায়োম হিসেবে আখ্যায়িত করি। তো সেক্ষেত্রে পার্মাফ্রস্ট মাটি অবশ্যই, যেহেতু বরফ অঞ্চলে পাওয়া যায় বা বরফ শীতল মাটি পার্মাফ্রস্ট, পার্মাফ্রস্ট মানে যেহেতু বরফ শীতল মাটি সেজন্য সেখানে তুন্দ্রা বায়োমে পাওয়া যাবে। প্রেইরি ও সাভানা বনাঞ্চল আছে, এই প্রেইরি ও সাভানা এই ধরনের বায়োম পাওয়া যায় আছে তৃণভূমি বায়োম। তৃণভূমি বায়োম হচ্ছে প্রেইরি ও সাভানা। প্রেইরি ও সাভানা, প্রেইরি ও সাভানা পাওয়া যায় হলো, প্রেইরি ও সাভানা এই ধরনের বায়োম কোনটা? তৃণভূমির বায়োম। তৃণভূমির বায়োম যেটা সেটা হলো প্রেইরি ও সাভানা ধরনের বায়োম। প্রেইরি ও সাভানা ধরনের বায়োম হলো তৃণভূমির বায়োম। বনাঞ্চলকে নর্থ উড বলা হয়। নর্থ উড বলা হয় তৈগা। তৈগা বনাঞ্চলকে বলা হয় নর্থ উড। তৈগা বনাঞ্চল, এখানে হাসান স্যারের বইতে নাই, তো সেক্ষেত্রে এখান থেকে পড়তে হবে যে নর্থ উড, নর্থ উড বলা হয় তৈগা বনাঞ্চলকে। তৈগা বনাঞ্চলকে বলা হয় নর্থ উড। পুকুর ও হাওরের নিচে, পুকুর ও হাওরের নিচে অঞ্চলে থাকে থাকে না কোনটি? পুকুর ও হাওরের নিচের কোন অঞ্চল থাকে না? থাকে না হলো প্রোফান্ডাল। প্রোফান্ডাল অঞ্চল থাকে না, প্রোফান্ডাল অঞ্চল থাকে না। পুকুর ও হাওরের নিচে কোন অঞ্চল থাকে না? পুকুর ও হাওরের, পুকুর ও হাওরে প্রোফান্ডাল অঞ্চল থাকে না। কি বলতে হবে? পুকুর ও হাওরে প্রোফান্ডাল অঞ্চল থাকে না। এবার মোহনা অঞ্চলের লবণাক্ততা, মোহনা অঞ্চলের লবণাক্ততা হলো 0.5 থেকে 3.5, 0.5 থেকে 3.5 হলো মোহনা অঞ্চলের লবণাক্ততা। তো আমরা এই 12টা অধ্যায় শেষ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন, কোনো সমস্যা হলে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।